আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি খাদিজাতুল বিথি। ১২ তারিখ হবে মানুষের ভাগ্য পরিবর্তন ও দেশ পুনর্গঠনে নির্বাচন, তারেক রহমান। ৪৬তম বিসিএস এর ফল প্রকাশ। আমরা নারী সাপোর্ট সেল গড়ে তুলব, জুবাইদা রহমান। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্ক সমন্বয়ে ২৫টি বোয়িং কেনার প্রস্তাব বিমানের। ভোট দিলে জানাতে যাবে, তাহলে আগে যারা মারা গেছেন তাদের কি হবে, প্রশ্ন সালাউদ্দিনের। নিষেধাজ্ঞার মধ্যেই নির্বাচনের আগে গাড়ি কেনার অনুমোদন অর্থ মন্ত্রণালয়ের। সোমবার ফুলকোট সভা ডেকেছেন প্রধান বিচারপতি। স্ত্রীসহ এনএসআই এর সাবেক অতিরিক্ত পরিচালকের দেশ থেকে নিষেধাজ্ঞা। নির্বাচনের আগের দিন দূরপাল্লার বাস চলবে মালিক সমিতি। চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি এই সরকারের আমলে হচ্ছে না, বিটা চেয়ারম্যান। আওয়ামী লীগের আমলে ২৩,৮৬৫ মামলা প্রত্যাহারের সুপারিশ। নিউ ইয়র্কবাসীকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের গল্প শোনালেন মামদানি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আসন্ন ১২ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু ভোট দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। এই নির্বাচন হতে হবে দেশ পুনর্গঠন ও মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। রোববার ঢাকা ১৫ আসনের মিরপুর সেনপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে বাংলাদেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। বহু মানুষ জীবন দিয়েছেন, অনেকে গুম হয়েছেন, কেউ কেউ আন্দোলনে আহত ও অন্ধ হয়েছেন। সেই ত্যাগের ফলেই আজ মানুষ আবার ভোট দেওয়ার অধিকার ফিরে পেয়েছে। তারেক রহমান বলেন, এই অধিকার প্রতিষ্ঠার জন্য যারা জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি সম্মান দেখাতে হলে আমাদের দায়িত্বশীলভাবে এই ভোট ব্যবহার করতে হবে। তিনি বলেন, বিএনপি নারীদের ক্ষমতায়নের জন্য ফ্যামিলি কার্ড চালুর পরিকল্পনা নিয়েছেন। এর মাধ্যমে প্রতিটি পরিবারের গৃহিণী সরাসরি সরকারি সহায়তা পাবেন এবং ধীরে ধীরে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবেন। ৪৬তম বিসিএস এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন। রোববার ৮ ফেব্রুয়ারি পিএসসির জরুরি সভা শেষে এ ফল প্রকাশ করা হয়। পিএসসি থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, ৪৬তম বিসিএস পরীক্ষা ২০২৩-এর মাধ্যমে বিভিন্ন ক্যাডার পদে মোট ১,৪৫৭ জন প্রার্থীকে সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে। বিএনপি ক্ষমতা এলে প্রতিটি উপজেলায় নারী সাপোর্ট সেল গড়ে তোলা হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। এ সময় প্রতিটি উপজেলায় নিরাপদে সন্তান জন্মদানের ব্যবস্থা এবং মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করারও অঙ্গীকার করেন তিনি। রবিবার বিকালে রাজধানী গুলশান লেক পার্কে গুলশান বনানী বাড়িধারা সোসাইটির নারী প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ও তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানও উপস্থিত ছিলেন। আগামী ৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি করতে চলেছে বাংলাদেশ। এতে শুল্ক আরও ২০% থেকে কমে আসবে, যার ফলে পোশাক শিল্পের ওপর শুল্ক শূন্যতে নিয়ে আসার জন্য দর কষাকষি করা হবে, এমনটাই জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। রোববার বিমানের সার্বিক বিষয় নিয়ে মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য শুল্ক সমন্বয় করতে ২৫টি বোয়িং কেনার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ পরিষেবা প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ২০৩৫ সালের মধ্যে এর ১৪টি ডেলিভারি দেওয়ার কথা রয়েছে। ভোট হলে জান্নাতে যাওয়া যাবে, এ ধরনের বক্তব্যকে দুঃখজনক ও ধর্মের অপব্যবহার বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য ধর্মকে ব্যবহার করা হচ্ছে, যা কখনোই গ্রহণযোগ্য নয়। শনিবার রাতে কক্সবাজার ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, আল্লাহর কাজ বান্দা করতে চায়, নাউজুবিল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি কেউ বলছেন ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, তাহলে আগে যারা মারা গেছেন তাদের কি হবে? একটি ভোটের জন্য যা খুশি বলা হচ্ছে, এটি অত্যন্ত দুঃখজনক। নিষেধাজ্ঞার মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকারি দপ্তরে নতুন গাড়ি কেনার অনুমোদন দিচ্ছে অর্থ মন্ত্রণালয়। ৯ জেলার এসিল্যান্ডের গাড়ির জন্য ১১,১৮,০০,০০০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্রে এ তথ্য জানা গেছে।
নিয়োগ বাণিজ্যের অভিযোগে তদন্তের মুখে থাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ফারজানা ইসলাম তার স্বামী ও ছেলের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে রোববার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন। ফারজানা ইসলামের স্বামী হলেন আক্তার হোসেন এবং ছেলে প্রতীক তাসদিক হোসেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এই তথ্য জানান। দুদকের পক্ষে সংস্থার সহকারী পরিচালক খোরশেদ আলম তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, ফারজানা ইসলামের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি, স্বামী পুত্র ও তৃতীয় হাতের মাধ্যমে লাখ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধানকালে অভিযোগ সংশ্লিষ্ট ফারজানা ইসলাম তার স্বামী ও ছেলের নামে অবৈধ আয়ে নিজ এলাকায় কৃষিজমি, ফ্ল্যাট, প্লট ক্রয় এবং বিপুল পরিমাণ অবৈধ উপায়ে অর্জিত সম্পত্তি হস্তান্তর করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে জানা যায়। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতিদের নিয়ে ফুল কোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরী। সোমবার 9 ফেব্রুয়ারি বিকেল 4টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে ফুল কোর্ট সভা শুরু হবে। হাইকোর্ট বিভাগের বিচার শাখার ভারপ্রাপ্ত ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ মেজবাউদ্দিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রোববার প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি মহোদয়গণের অংশগ্রহণে আগামী 9 ফেব্রুয়ারি বিকেল 4টায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে ফুল কোর্ট সভা শুরু হবে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের সাবেক অতিরিক্ত পরিচালক আজিজুর রহমান এবং তার স্ত্রী আমাতুস সামিরের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি তদন্ত চলায় দুদকের আবেদনের প্রেক্ষিতে রোববার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন। দুদকের পক্ষে সংস্থার সহকারী পরিচালক এস.এম. মামুনুর রশিদ তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। আবেদনে বলা হয়, আজিজুর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, মানি লন্ডারিং এবং নিজ ও স্ত্রীর নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধানে জানা যাচ্ছে, আজিজুর রহমান সহস্ত্রী যে কোনো সময় দেশ থেকে পালিয়ে বিদেশে যাবেন। জাতীয় নির্বাচনের আগের দিন 11 ফেব্রুয়ারি সারা দেশে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ বাস ট্রাক মালিক সমিতি। তবে ভোটের দিন 12 ফেব্রুয়ারি অধিকাংশ সার্ভিস বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে। ভোটের সময় বাস চলাচল কোনো আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা না থাকলেও পরিবহন সংশ্লিষ্টরা জানান, বেশিরভাগ চালক ও সহকারী ভোটদানের কারণে অনুপস্থিত থাকবেন। রোববার বাংলাদেশ বাস ট্রাক মালিক সমিতির চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ বলেন, 11 তারিখে বাস চলবে, তবে আমরা এখনও সেই দিনের টিকিটের খুব বেশি চাহিদা দেখিনি। 10 তারিখে টিকিটের জন্য প্রচুর চাপ রয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার চুক্তি সইয়ের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। রোববার বিকেলে রাজধানী বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আশিক চৌধুরী বলেছেন, এই সরকারের আমলে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না। তারা আমাদের কাছে একটু সময় চেয়েছেন, কিন্তু আমাদের হাতে মাত্র 2টি কার্যদিবস বাকি আছে, তাই এ সময়ের মধ্যে হচ্ছে না। আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা 23,865টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এতে প্রায় 5 লাখ মানুষ এসব হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতি পাচ্ছেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে রোববার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিএনপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম ও গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এসব মামলা দায়ের করা হয়েছিল। অভিবাসন ইস্যুতে দেওয়া বক্তব্যে ইসলামী ইতিহাস টেনে ভিন্নভাবে আলোচনায় এসেছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে সহমর্মিতা ও আশ্রয়ের পক্ষে যুক্তি তুলে ধরতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত বিষয়টি টানেন মামদানি। শুক্রবার একটি আন্তঃধর্মীয় প্রাতরাশ সভায় মামদানি বলেন, আমি আমার নিজ ধর্ম ইসলামকে দেখি একটি অভিবাসনের কাহিনীর ওপর প্রতিষ্ঠিত ধর্ম হিসেবে। তিনি বলেন, হিজরতের কাহিনী আমাদের স্মরণ করিয়ে দেয় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও একজন পরবাসী ছিলেন, যিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় আশ্রয় পেয়েছিলেন। নিউ ইয়র্ক সিটির মেয়র অভিবাসীদের সুরক্ষা জোরদার করা এবং সিটি সম্পত্তিতে ফেডারেল অভিবাসন আইন প্রয়োগকারী সংস্থার কার্যক্রম সীমিত করার লক্ষ্যে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। আল্লাহ হাফিজ।